হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিএস গ্রুপ অফ এডুকেশন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি আবার ক্লাস 12 নিউট্রিশনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে কিন্তু তোমাদের কাছে চলে এসেছি। তোমাদের টেস্ট এক্সামিনেশনের জন্য যে প্রিপারেশন আশা করছি খুব ভালো চলছে এবং আহ, আজকে আমি তোমাদের 2025 ক্লাস 12 নিউট্রিশন সাবজেক্টের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা, টপিকের নাম তোমরা অবশ্যই থাম্বনেলে দেখে ফেলেছো যে কোন টপিকের ওপর আমরা ডিসকাশন করব। সেই টপিকের নাম কি? সেই টপিকের নাম হচ্ছে যক্ষ্মা, যেটাকে আমরা টিউবারকিউলোসিস বলে থাকি। তাহলে এই যক্ষ্মা কি, এই যক্ষ্মার কি কি সিমটমস রয়েছে বা লক্ষণ রয়েছে, এবং এই যক্ষ্মার ট্রিটমেন্ট আমরা কিভাবে করব, এই সমস্ত কিছু কিন্তু আজকে আমরা এখানে পড়ব। এবং পরবর্তী সময় যদি এই সম্পর্কিত কোনো তোমাদের ডাউট থাকে তোমরা কিন্তু কমেন্টে জিজ্ঞেস করতে পারো। তোমরা অবশ্যই কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো, এখান থেকে আমাকে ডাইরেক্ট মেসেজ করতে পারো, এবং তোমাদের যদি আমার প্রাইভেট টিউশনে এনরোল করতে হয় তাহলে অবশ্যই আমাকে মেল করতে পারো। তো স্টুডেন্ট, চলো স্টার্ট করি আজকের ক্লাস। এখানে বলা হচ্ছে যে যক্ষ্মা একটি সংক্রামক রোগ। কেন সংক্রামক? সংক্রামক কথাটার মানে কি? সংক্রামক কথাটার মানে হচ্ছে ইনফেকশাস। ঠিক আছে, সংক্রামক কথাটার মানে হচ্ছে ইনফেকশাস। এবং পৃথিবীতে সংক্রামক রোগে যত লোকের মৃত্যু হয় তার মধ্যে একক হিসাবে যক্ষ্মার মৃত্যু সবচেয়ে বেশি। ঠিক আছে, তার মানে সিঙ্গেল। ও সিঙ্গেল ওর অ্যামাউন্ট অফ ডেথ রেটস এত বেশি যেটা বাকি রোগকেও কিন্তু কম করে দেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ হু 1997 সালে একটি সমীক্ষা করেছিল, যে সমীক্ষা অনুযায়ী প্রতি 1 লক্ষ জনসংখ্যায় 187 জন কিন্তু যক্ষ্মা আক্রান্ত হয়। এবং যে প্রশ্নটা এখান থেকে সবচেয়ে বেশি পরিমাণে দিয়ে থাকে সেটা হচ্ছে যে এই যক্ষ্মা রোগের জীবাণুর নাম কি? জীবাণুর নাম হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। ঠিক আছে, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এই জীবাণু মূলত হাওয়ায় ভেসে মানুষের শরীরে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে প্রবেশ করে এবং দেহে যক্ষ্মার জীবাণু অনেকেরই থাকে, তবে সকলেই এই রোগে শিকার হন না। তার মানে আমরা বলতে পারি ডরমেন্ট, বা যেটাকে আমরা বাংলায় বলি সুপ্ত অবস্থায় থাকে। ঠিক আছে, যেটাকে আমরা বলি সুপ্ত অবস্থায় থাকে। এবং এটা কিভাবে ছড়ায়? আমরা দেখছি যে এটা মূলত হাওয়ায় ভেসে কি করছে, মানুষের যে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে কিন্তু শরীরের মধ্যে প্রবেশ করছে। এবং যদি যে সমস্ত মানুষের ক্ষেত্রে সুপ্ত অবস্থায় থাকছে আমরা দেখলাম, যদি প্রতিরোধী ক্ষমতা বা আমরা যদি বলি ইমিউন সিস্টেম যদি ভালো না হয় ব্যক্তির, সেক্ষেত্রে কিন্তু তিনি যক্ষ্মা আক্রান্ত হতে পারেন। আমরা দেখতে পাচ্ছি যে যক্ষ্মা রোগে আক্রান্তদের মধ্যে 80%-এর বেশি ফুসফুসের যথা এছাড়া বিভিন্ন গ্রন্থি, কিডনি, অস্থি, মহিলাদের ডিম্বকোষে কিন্তু যক্ষ্মা হতে পারে। আমরা কি জানি যক্ষ্মা মানে শুধুমাত্র ফুসফুসের সাথে সম্পর্কিত তা কিন্তু না। যক্ষ্মা কোথায় হতে পারে? যক্ষ্মা বিভিন্ন গ্রন্থিতে হতে পারে, কিডনিতে হতে পারে, অস্থিতে হতে পারে, মহিলাদের যে ডিম্বকোষ রয়েছে সেখানে হতে পারে কিন্তু যক্ষ্মা। এই রোগের লক্ষণ কি কি আমরা যদি দেখি, তাহলে এই রোগের লক্ষণ আমরা দেখতে পাই যে অনেক দিন ধরে জ্বর থাকে, বুকে ব্যথা করে, কাশির সঙ্গে কফ বেরোয়, কফের সঙ্গে রক্ত বেরোয়, প্রচণ্ড ক্লান্তি হয়, কোনো কিছু খেতে ইচ্ছা করে না, খাওয়াতে অনীহা দেখা যায়, দৈহিক ওজন কমে যায় এবং অল্প পরিশ্রমেও কিন্তু হাঁপিয়ে ওঠে। ওকে, এবার তোমাদের মনে হতে পারে যে ম্যাডাম নিয়ন্ত্রণ আমরা কিভাবে করব, যক্ষ্মা রোগের নিয়ন্ত্রণ কিভাবে করব? তো আমরা সবাই জানি ডটস মেথডস এর মাধ্যমে কিন্তু এই নিয়ন্ত্রণ করা হয়। এই নিয়ন্ত্রণ কিন্তু ডায়েট বলছি না আমি, এই নিয়ন্ত্রণ কিন্তু মেডিকেশনের যে নিয়মাবলী গভর্নমেন্ট কর্তৃক বা সরকার কর্তৃক প্রদান করা হয়েছে, সেই ডটস পদ্ধতির কথা আমরা বলছি। এই ডটস পদ্ধতি কেমন হয় তোমরা জেনে রাখো। এটা তোমাদের সিলেবাসে নেই কিন্তু আমার মনে হয় জেনে রাখা ভালো। এখানে মূলত দেখানো হয় কিভাবে টেস্ট করা হচ্ছে, সেই টেস্ট যদি পজিটিভ হয় সেক্ষেত্রে কি প্রসেস হবে, যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে কি প্রসেস হবে, এবং আমরা অ্যাডাল্টসদের ক্ষেত্রে কিভাবে করব, শিশুদের ক্ষেত্রে কিভাবে করব, এই সমস্ত কিছু কিন্তু এখানে দেখতে পাচ্ছ বলা রয়েছে। এবং ক্যাটাগরি 1-এর জন্য একরকম ট্রিটমেন্ট হয়, ক্যাটাগরি 2-এর জন্য একরকম ট্রিটমেন্ট হয়। ঠিক আছে, এই সমস্ত বিষয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে মেনশন করা রয়েছে।
এবার এই যে যক্ষ্মা রোগী, এই যক্ষ্মা রোগের পথ্য আমরা কিভাবে তৈরি করব, যক্ষ্মা রোগের খাদ্য আমরা কিভাবে তৈরি করব? দেখো, ক্রনিক যক্ষ্মা তার মানে আমরা বলতে পারছি যেটাকে আমরা বলে থাকি দীর্ঘমেয়াদী। এই যে ক্রনিক যক্ষ্মা রোগাক্রান্ত ব্যক্তির জ্বর খুব বেশি না থাকায় এদের এনার্জি মেটাবলিজম বেশি বাড়ে না, ঠিক আছে, এটা কম থাকে। দৈহিক কাঠামো অনুযায়ী আমরা কি করছি, আদর্শ ওজনের, যেটাকে আমরা কি বলি আইবিডব্লিউ বা আইডিয়াল বডি ওয়েট পরিপ্রেক্ষিতে যতটা ক্যালোরি দরকার তার শতকরা 10% কিন্তু বেশি দিলেই হয়, ঠিক আছে। এই আইডিয়াল বডি ওয়েটের 10% বেশি দিলেই কিন্তু প্রয়োজন মিটে যায়। আর কি বলছে উচ্চ জৈব মূল্য। উচ্চ জৈব মূল্য কি তোমরা জানো? উচ্চ জৈব মূল্য হচ্ছে বায়োলজিক্যাল ভ্যালু, যা তোমরা অলরেডি ক্লাস 11-এ পড়ে এসেছো। এবং খনিজ লবণ, প্রচুর পরিমাণে জলীয় পদার্থ থাকা দরকার। দৈনিক যে প্রোটিন চাহিদা রয়েছে সেটা 80 থেকে 120 গ্রাম কিন্তু হওয়া উচিত। দৈনিক 1 লিটারের মতন দুধ খেতে পারলে খুব ভালো হয়। এবং ভিটামিন এ, সি এবং বি6 এর চাহিদা কিন্তু বাড়ানো উচিত। যক্ষ্মা রোগটি পরিপাকতন্ত্রের ক্রমসংকোচন বা যেটাকে আমরা কি বলি পেরিস্টালসিস, ঠিক আছে, যেটাকে আমরা বলি পেরিস্টালসিস, সেই পেরিস্টালসিসের বৃদ্ধি পায়। তাই সেজন্য এদের হালকা খাদ্য এবং যে সহজপাচ্য খাদ্য, সেই সহজপাচ্য খাদ্য দেওয়া দরকার। বেশি চর্বিযুক্ত মানে মূলত যেটাকে আমরা ফ্যাট বলি, সেই বেশি ফ্যাটযুক্ত খাবার কিন্তু আমাদেরকে দিতে বারণ করা হয় এবং মশলাদার খাবারও কিন্তু এদেরকে না দেওয়াই ভালো। তার মানে আমরা বলতে পারি এখানে যে ব্লেন্ড ডায়েট রয়েছে, সেই মূলত ব্লেন্ড ডায়েট কিন্তু আমরা এক্ষেত্রে দিয়ে থাকি। এবার একজন টিউবারকিউলোসিস পেশেন্টের ডায়েট চার্টটা কেমন হবে যদি আমরা দেখি, তাহলে মূলত যে মিনারেলের চার্টটা রয়েছে সেই মিনারেলের চার্টটা এরকম হবে: ক্যালসিয়াম, সোডিয়াম, কার্বোহাইড্রেট, প্রোটিন, আয়রন এবং টোটাল ফ্যাট। এবং আমরা জানি ফ্যাট এবং প্রোটিন থেকেই যে রিকোয়ার্ড এনার্জি, সেই এনার্জি পেয়ে যাবে। তাহলে টোটাল ক্যালোরি কত দেখতে পাচ্ছি? 2730। 2730-এর মধ্যে দেখো, সকাল 9টায় আমরা স্যান্ডউইচ মতন একটা খাবার দিতে পারি। তারপর 11টার সময় স্প্রাউটসের মতন কিছু দিতে পারি। 1টার সময় আহ, যেটা ডাল ভাত হয় ওই টাইপের খাবার দিতে পারি। 4টের সময় দুধ বিস্কিট দিতে পারি এবং রাত 8টায় কিন্তু তার যে ডিনার থাকবে রুটি তরকারি, সেটা আমরা দিয়ে দিতে পারি। এর মাধ্যমে কিন্তু আমরা দেখি যে একজন টিউবারকিউলোসিস পেশেন্টের শরীরের উন্নতি কিন্তু খুবই তাড়াতাড়ি ঘটবে। তাই খুবই অল্প সময়ে তোমাদেরকে যক্ষ্মা রোগ সম্পর্কিত সমস্ত ইম্পর্টেন্ট তথ্য কিন্তু আমি এখানে প্রোভাইড করলাম। এবং যেই তথ্য তোমাদের পরবর্তী সময়ে যে শিক্ষা ক্ষেত্রে অর্থাৎ তোমাদের ক্লাস 12-এর এক্সামিনেশনেও কিন্তু খুব হেল্পফুল হবে। ওকে, তো স্টুডেন্ট, এই ভিডিও সম্পর্কিত যদি তোমাদের কোনো ডাউট থাকে তোমরা কিন্তু কমেন্টে আমাকে জিজ্ঞেস করতে পারো। এবং এখানে যে মেল আইডি দেওয়া রয়েছে সেখানেও তোমরা মেল করতে পারো। এই নোটস যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমাকে টেলিগ্রামে জয়েন করবে এবং সম্ভব হলে অবশ্যই কিন্তু মেল করতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, অ্যান্ড এখনো যদি চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।